আরশি হাতের কাছে সাময়িক ইস্তফা দিতেই একান ওকান জুড়ে হাসলেন মেহমেদ হাসান। আরশিরও ঠোঁটজোড়া প্রসারিত হলেও বাবাকে দেখিয়ে এ বাড়িতে আরশিকে সবচেয়ে বেশি মাথায় তুলে রাখেন মেহমেদ। আদর আহ্লাদ সবই তো তার কাছে, তাই তো তাকে দেখা মাত্রই রমণী উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, সন্ধ্যার নাস্তা বানিয়েছি বাবা, তোমার আরশি স্পেশাল পাকোড়া সাথে চা। নিশ্চয়ই খাবো। আমার আরশিমা বানিয়েছে আর আমি খাবো না? মেহমেদ হাসান খাবেন শুনে যে কি ভীষণ তৃপ্ত হলো আরশি। সেই তৃপ্তির জোয়ার খুশির ঢেউ আনলো রমণীর মনে। ফুরফুরে মেজাজে চা আর পকোড়ার ট্রেটা হাতে নিয়ে কিচেন থেকে বেরোতে বেরোতে বলল, বৃষ্টির দিনে চায়ের সাথে এই গরম গরম পোকার ডেডলি কম্বিনেশনটা শুধু মিস করবে কে জানো? মেহমেদ দুদিকে মাথা নাড়তেই আরশি জানালো, দাঁড়াও, হিন্টস দি। এ বাড়িতে একমাত্র তেল ভাজা জিনিসে অ্যালার্জি আছে কার? সায়নের। কিন্তু সে তো এমনিতেও এসব খায় না, স্ট্রিক্ট ডায়েট ফলো করে। আর কথায় কথায় আমাকে মিষ্টি খাওয়া নিয়ে কথা শোনায়। খোটা যে আরশিও কম বেশি সে তো আর মেহমেদ জানেন না, তাই তো সে হতাশ কণ্ঠে আওড়ালো, ডায়েট মেইনটেন নামে ওই 3 পিস সিদ্ধ ব্রোকলি খেয়ে নিজের রুহটাকে কষ্ট না দিয়ে আমার মতে যখন যা খেতে ইচ্ছে করবে তখন সেটাই খেয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। কি ঠিক বলেনি বাবা? আলবাত আলবাত। এরপর আরশি যা যা বলল তাতেই শুধু ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে গেলেন মেহমেদ। বিস্তর আলোচনার শেষ পর্যায়ে আরশি বলে উঠল, এই রে, দেখলে আর একটু বাদেই তো সবার চা ঠান্ডা হয়ে যেত। তুমি বসো, আমি মাকে ডেকে আনছি, তারপর সবাই একসাথে আমার হাতে বানানো চা আর পাকোড়া খাবে। মেহমেদের থেকে হাসি মুখে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে উঠে তাদের ঘরের দিকে পা বাড়ালো আরশি। কিন্তু ঘরের দৌড় অবধি গিয়েই থমকালো মেয়েটা। মনের চোখে দেখলো বিছানার এক কোণে বসে কাঁদছেন মরিয়ম। বুকের সাথে মিশিয়ে রেখেছেন একটা ছোট্ট ফটো ফ্রেম। আরশি একবার ভেবেছিল ভেতরে ঢুকবে না, দরজার এপাশ থেকে চলে যাবে, কিছুটা সময় একা কাটাতে দেবে মরিয়মকে, কিন্তু পারল না। মরিয়মকে একা রেখে যেতে ইচ্ছে হলো না তার। উপায়হীন রুমের ভিতরে ঢুকলেও আরশি পা টিপে টিপে মরিয়মের পাশে এসে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতেই চমকালো পৌরা। বেখেয়ালে হাতের ফ্রেমটাও মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। এর বাঁধানো কাজ আচানক। ভাগ্যক্রমে শুধু অক্ষত রইল ছবিটা। মৃদু আর্তনাদ করে উঠলেন পৌরা। আরশি ঝুঁকে ভাঙা কাজগুলো সরিয়ে সেই ছবিটা হাতে নিতেই মরিয়ম বেগম বলে উঠলেন, রুষার এই একটাই ছবি লুকিয়ে রেখেছিলাম আমি, নয়তো বাকি ছবিগুলোর সাথে এটাও ওর বাবা যে কোথায় নিয়ে রাখতো তার হদিস সে আর উপরওয়ালা ছাড়া আর কারোর সাধ্য থাকতো না জানার। আরশির খেয়াল অন্যদিকে। ছবির সাথে খুব পরিচিত একটা মুখ মেলানোর জন্য যেন স্নায়ু যুদ্ধ চলছে মস্তিষ্কের। মেয়েটা সেভাবেই আর মনে বলে উঠল, তার মানে বাবা রুষার ছবি তোমার কাছে রাখতে দিতে চায় না। বাড়িতেও রুষার কোনো ছবি টাঙানো নেই, কিন্তু কেন? মরিয়ম বেগম চোখের পানি মুছে জানালেন, ওই যে ছবিগুলো দেখলেই যে বারবার ছোট্ট রুষার মুখটা চোখের সামনে ভেসে ওঠে রে মা, কান্নাকাটি করি, অসুস্থ হয়ে যাই। এজন্যই বাড়িতে রুষার কোনো ছবি রাখেনি তোর বাবা। এই ছবিটা রুষাকে নিয়ে তোদের গাজীপুরের বাড়িতে যখন গিয়েছিলাম তার কয়েকদিন আগের তোলা। লাল টুকটুকে একটা ফ্রক পরিয়ে তোর বাবা ছবিটা তুলে দিয়েছিলেন। সেই রুষাকে আমার থেকে ওরা কেন নিয়ে গেল রাশি? আমার মেয়েটার তো কোনো দোষ ছিল না। বলতে বলতে আবারও গলা ধরে এলো মরিয়মের। ধপ করে বসে পড়লেন বিছানায়। আরশি তাকে সামনে কোনো মতে শান্ত করলো, পানি খাওয়ালো, তারপর আবারও মনোযোগ ফেরালো ছবিতে। মনে হচ্ছে রুষার ছোটবেলার ছবি এবারে ছাড়াও আরও এক জায়গায়ও দেখেছে। ঠিক তখনই মনে পড়ল সেদিন বিকেলের কথা। নৈশব্দ জানান দিল ক্যাফেটেরিয়ার যারার ছোটবেলার ছবি দেখেও ও ঠিক একই কথা মনে হয়েছিল বারবার। যারাও তো ছোটবেলায় হারিয়ে ওর দিদুমণির কাছে বড় হয়েছে গাজীপুরে। তার মানে রুষা আর যারা একই মানুষ, যারাই আমাদের হারিয়ে যাওয়ার রুষা, যারাই শেহজাদের বোন, এবার একমাত্র মেয়ে। মরিয়ম বেগম ঠিক স্পষ্ট শুনতে পেলেন না আরশির কথাগুলো। জিজ্ঞেস করে উঠলেন, তুই কি কিছু বলছিস মা? আরশি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, ছবিটা হাতে রেখেই বলে উঠল, বলছিলাম, এই ছবিটা যদি আমি আমার কাছে একদিনের জন্য রাখি তাহলে কি তুমি রাগ করবে? না, রাগ করবো কেন?
কিন্তু এই ভাঙাচোরা ছবি রেখে তুই কি করবি? আরশি ততক্ষণে ছবিটা বুকের সাথে মিশিয়ে নিয়েছে পরম যত্নে। মরিয়মের কান্না ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে মুছে দিল চোখের পানিটুকু, মনে মনে আওড়ালো। এই ভাঙাচোরা ছবিটার মতো করে এই পরিবারটাকেও যে আবার নতুন করে জোড়া লাগাতে হবে মা। তোমাকে আর কাঁদতে হবে না মা, রুষার জন্য কথা দিলাম। আরশি সেদিন রাতে অবশ্য জানাতে পারল না কাউকে কিছু। আরও কিছু প্রমাণ জোগাড় করতে হবে, সেই চিন্তায় রাতটা হাঁসফাঁস করে কাটাতে লাগলো তরুণীর। বিছানায় আসতেই সহধর্মিনীর এমন ছটফট নজরে এড়ালো না শেহজাদের। ফর্মাল পাল্টে মাত্রই গায়ে জড়িয়েছে সফেদ টি শার্ট আর ট্রাউজার। রাতের খাবার শেষে ল্যাপটপ কোলের ওপর রেখে আছোয়া হয়ে বসেছে বিছানায়। আজও আয়ানের থানায় গিয়ে খোঁজ নিয়ে এসেছে আদির ব্যাপারে। আয়ানরা তৎপর, তার টিম ইতিমধ্যেই নজরবন্দি করে রেখেছে আদির বাবা মাকে। আদিও পালিয়ে বাঁচতে পারবে না তুখোর এই সুরক্ষা বাহিনীর হাত থেকে। ঊর্ধ্বে যখন পড়েছে মান তো রাখতেই হবে, এমনটাই বলেছে আয়ান। নিজের হাজারটা চিন্তা লুকিয়ে শেহজাদকে দুশ্চিন্তা করতেও না করেছে কথার ফাঁকে। তার মতে শেহজাদের এখন উচিত আয়ানকে চাচা বানানোর চিন্তা বেশি বেশি করা। আদিটাদিকে সে সামলে নিতে পারবে। আয়নের নিছক দুষ্টুমি ধরতে পেরে মৃদু হেসেছিল শেহজাদ। জলদ গম্ভীর চেহারাখানা পাল্টে ঠোঁটের বাঁকে তখন খেলে গিয়েছিল বাঁকা হাসি। সেদিন বিকেলের মুহূর্তটুকু মানুষ পটিয়ে ভাসতেই মস্তিষ্ক ছক কষল আরশিকে আরও খানিক নাজেহাল করার পায়তারায়। নাজুক পেলেও শরীরটা যে তার বেহেল্লাপনায় এ কদিনেই নাজেহাল, সে চিন্তাটা খুব সূক্ষ্মভাবে ঝেড়ে ফেলেছে শেহজাদ। যতটুকু রাত আরশি সব কিছু বুঝেও দূরে থেকেছে, তার সুদ সমেত আসল ফেরত নিতে হবে না। একথা ভাবনাতে আসতেই আরও এক দফা মুচকি হাসল নীল চোখের মানুষটা। তেজটা দৃষ্টিতে পরখ করে নিল তার পাশে শুয়ে এপাশ ওপাশ করা রমণীকে। পরপরই ঠোঁটের হাসি চেপে পরিষ্কার গলায় শুধালো। ঘুম না আসলে জোর করে এপাশ ওপাশ করার দরকার নেই, জোর করে ঘুমের ভান করাও দরকার নেই। আমি আজ রাতে তোমাকে বেশি একটা জ্বালাবো না। হুট করেই স্থির হয় রমণী, কথার মানে আন্দাজ করে কাট হয় গাদর। রুষার ভাবনাটুকু আপাতত সরিয়ে ঋজু হয়ে উঠিয়ে বসে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় ল্যাপটপে মনোযোগী হওয়া পুরুষটার পানে শুধায়। বেশি একটা জ্বালাবো না মানে? আর আপনার কেন মনে হলো যে আপনি জ্বালাতন করেন বলেই আমি আগে ভাগে ঘুমিয়ে যাচ্ছি? শেহজাদ ল্যাপটপের নীল সাদা স্ক্রিনে চোখ রেখেই শান্ত গলায় বলল। গতকাল রাতেও তুমি আমার আগে ঘুমিয়ে পড়েছিলে। ডিড ইউ রিমেম্বার? আরশি থতমত খেলো, লজ্জায় টইটুম্বর হলো, ডাগর ডাগর চোখ জোড়া। ধরা পড়ে যাওয়ার ভয়ে মাথা নুইয়ে কোনো মতে আওড়ালো। সে তো গতকাল রাতে আপনি না আমায় বললেন যে আপনি কি সব ডক্টরাল থিসিস নিয়ে ব্যস্ত থাকবেন। তাই তো আমি চাইনি আপনাকে বিরক্ত। আরশি পুরো কথা শেষও করতে পারল না, তার আগে বিস্ফোরিত চোখ জোড়া খেয়াল করলো শেহজাদ কোলের ল্যাপটপটা বেডসাইড টেবিলে রেখে ঝুঁকে এসেছে ওর ওপরে। আরশি জানিয়ে এরপর কি হবে, তবুও দুরু দুরু কাঁপে ওর বুক, তৃষ্টায় কাঠ হয় গলা। মরণ আসে চোখে, শেহজাদের ওই ঘোর লাগা চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা অসাধ্য হয়ে যায় মেয়েটার জন্য। তাই তো পেছানো শুরু করে একটু একটু করে। তারপর আচমকাই খেয়াল হয় তার পিঠ লেগে গেছে বেডের হেডবোর্ডে। মেটালের ঘড়ি পরা বলিষ্ঠ হাতখানা তার মাথার পাশে রেখে কেউ একজন খুব কৌশলে বাহুবন্ধন করেছে তাকে। পালাবার সব পথ রুদ্ধ করে মেঘমন্দ ভারী স্বরটা বলে উঠল। আমি যতই ব্যস্ত থাকি না কেন আরুষি, রাতে আমার তোমাকে প্রয়োজন। ঘুমন্ত মানুষের ঘুম নষ্ট করি না আমি, তাই নিজেকে বহু কষ্টে সামলিয়েছি। কিন্তু প্রতিদিন সেটা হচ্ছে না। আমি প্রতিদিন নিজেকে সামলাবো না স্নোফ্লেক। আরশি তখন চোখ তুলে তাকিয়েছে কোনো মতে। রাজ্যের বিস্ময় ভর করেছে ওই নিকোষ কালো মণি জোড়ায়। সব প্রশ্ন কণ্ঠে শুধালো। তাহলে আপনি কি করবেন? শেহজাদ হাসলেও নিঃশব্দে। লাজবন্তীর কৌতূহল দমাতে আশকারা দিল বেহায়া মনটা। হাতের তর্জনী তুলে আলগোছে গুছিয়ে দিল আরশির কপালের উপর পড়ে থাকা চুলগুলো। তারপর কণ্ঠ নামিয়ে আওড়ালো। তোমাকে জ্বালাবো খুব বাজেভাবে। আরশি বুঝে শেহজাদের ইঙ্গিত, তবুও কথা ঘোরাতে অবুঝ বালিকার মতো জিজ্ঞেস করল। স্নোবল যেভাবে জ্বালায় আপনিও সেভাবে জ্বালাবেন? ইস, কি লজ্জার কথা। স্নোবল না হয় অবুঝ অবলা প্রাণী, তাই বলে আপনিও ওর সাথে পাল্লা দেবেন?
নিজের ঠোঁট দাঁতে পিষে হাসল শেহজাদ। আরশির টুকটুকে কোমল উষ্টপুটে বেলাজ দৃষ্টি ফেলে জবাবে বলল, দেব তো, পাল্লা দিয়ে আমি ওর চাইতেও বেশি জ্বালাবো তোমাকে। আবার আগে ঘুমিয়ে গেলে এই জ্বালানোর সময়সীমা বাড়বে, তবে এর ধরন হবে ভিন্ন। স্নোবেলের বেলায় যেমন তুমি বিরক্ত হয়ে হাত পা ছড়িয়ে কাঁদো, আমার বেলায় তুমি সুখের তাড়নায় কাঁদবে। আদরে আদরে লেপটে যাবে তোমার চোখের কাজল, এলোমেলো হবে এই গোছানো চুল। এবার বলো, সারা রাতের ঘুম নষ্ট করে সহ্য করে দিবে সেসব, নাকি অপেক্ষা করবে আমার জন্য? আরশি কিছু বলতে পারে না। প্রচণ্ড লজ্জায় আড়ষ্ট হয় গলবিল। ফেলফেলে চোখের পাতা নইল, পলক পড়ল ঘন ঘন, লালিমায় মাখামাখি হলো কপল। তীর তীর করে কাঁপল ঠোঁট, কাঁপল তার সমস্ত শরীর। লোম দাঁড়িয়ে গেল ঘাড়ের। এই অসম্ভব অসভ্য লোকটার থেকে নিজেকে যথাসম্ভব সামলে নিতে কোনো মতে আওড়ালো, তার মানে আপনি বলতে চাইছেন আমি না ঘুমোলে আপনি এসব করবেন না, আমাকে জ্বালাবেন না? করবে না? এই চিনলে তুমি আমাকে, স্নোফ্লেক? আমি কিন্তু অতটাও শুদ্ধ পবিত্র পুরুষ নই। ওই যে বললাম, আমার কথা শুনলে শুধু ফারাক থাকবে তোমার রাতের ঘুমের। কথা শুনে চললে শেষ রাতে হয়তো ঘুমাতে পারবে, নয়তো সারা রাত। অমনি এক হাত তুলে শেহজাদের লাগামহীন মুখটা চেপে ধরল আরশি। অন্যদিকে চোখ ফেরালো, কণ্ঠে আকুতি নিয়ে বলল, আচ্ছা শুনবো, সব কথাই শুনবো আপনার, তবুও দয়া করে আর কিছু বলবেন না। আপনি বলছেন অথচ লজ্জা লাগছে আমার। এবার একটু থামুন প্লিজ। আরশির শ্বাস পড়ছে ঘন ঘন। না চাইতেও শত শত প্রজাপতির দলবল নিয়ে যেন ছুটে বেড়াচ্ছে পেটের ভিতর। অশান্ত স্বরে আওড়ালো, জাম্বুবান নামটাই যায় আপনার সাথে, তবে এবার থেকে আরো একটা শব্দ যোগ করব। আপনাকে ডাকবো ঠোঁট কাটা জাম্বুবান বলে, বেশ হবে। শেহজাদের চোখ হাসে। ঠোঁটের ওপর চেপে রাখা ছোট্ট হাতটার কবজি ধরে হাতের তালুতে চুমু খায় প্রিয়দর্শিনীর পানে তাকিয়ে। হাতে ঠোঁটের স্পর্শ পেয়ে আরশি ফিরে যায়, থমকায়, চমকে তাকিয়ে থাকে অপলক। পরপর নিজের হুঁশ ফিরিয়ে হাতটা সরিয়ে নিতেই শেহজাদ বলে উঠল, আর কত নাম দেবে আমার স্নোফ্লেক? এবার থেকে অন্তত বাচ্চাদের নামও একটু ভেবে রেখো। লেট মি থিঙ্ক। আমি চাই আমাদের দুটো মেয়ে বাবু হোক, যমজ। তুমি ওদের নাম ঠিক না করে রাখলে আমি নাম রেখে দেবো, পরে আবার আমার ঠিক করা নাম নিয়ে অভিযোগ করে বসো না। শেহজাদের কথার পিঠে আরশি অনুনয় নিয়ে তাকায়। আর কত লজ্জায় ফেলবে লোকটা তাকে, আর কত এসব বলে গাল দুটো গরম করে দেবে ওর। শেহজাদ আরশির ওই অনুনয় ভরা চোখে তাকিয়ে আবারও ঠোঁট কামড়ে হাসে। সৌম্য সুন্দর মুখটায় ছড়িয়ে পড়ে তৃপ্ততার অনুভূতি। তারপর ধীরে ধীরে ঝুঁকে এসে সে প্রথমেই চুমু খেলো আরশির ওই কম্পিত ঠোঁটে। শিহরণে চোখ বুজে ফেলে মেয়েটা। মাথার পেছনে হাত রেখে তাকে বালিশে শোয়ালো শেহজাদ। তুলতুলে অধৈর্যরা না ছেড়েই এক হাতে খুলে ফেললো নিজের পরনের টি শার্টটা। ততক্ষণে ওই ঘন কালো চুলের ফাঁকে দৃশ্যমান হয়েছে আরশির ছোট ছোট আঙুলগুলো। প্রথমে ছটফট করলেও ধীরে ধীরে সয়ে নিয়েছে সবটা। নিজেও উন্মুক্ত হয়েছে অর্ধাঙ্গের বেহায় স্পর্শে। এ কেমন অনুভূতি! আরশির নাম খুঁজে পায় না, শুধু অনুভব করে ওর শরীর নয় মনটাও যে আদরে জড়িয়ে নিয়েছে শেহজাদ। এই মানুষটার থেকে পালানোর চিন্তা করাও পাপ, মুখ ঘুরিয়ে নেওয়া অন্যায়। তার ডাকে সাড়া না দেয়া মানে ওদের এই পবিত্র ভালোবাসার অপমান। তাই তো যেন পুতুলটির মতো পড়ে রয় ওর থেকে দ্বিগুণ বড় ওই দেহের নিচে। শেহজাদের চওড়া কাঁধ পিঠ ছাপিয়ে রোমের সিলিংটুকু অদৃশ্য হয় দৃষ্টিসীমার। সত্যি সত্যি এবার আরশির চোখে ভেজে। শেহজাদ মেয়েটার মৃদু কান্নার শব্দ শুনিয়ে থমকে তাকায়, স্বর নামিয়ে চিন্তিত হয়ে শুধায়, আজকেও কষ্ট হচ্ছে? আরশি ঠোঁট টিপে চোখ খিচে দুদিকে মাথা নাড়ল, তবুও জল গড়ায় বন্ধ চোখের কান নিভিয়ে। আদরে হাত দুটো আরো শক্ত করে আঁকড়ে ধরে শেহজাদের কাঁধ। শেহজাদ মৃদু হাসে, আলতো চুমু খায় আরশির ভেজা চোখে। মেয়েটার চোখের পানিতে ঠোঁট ভিজিয়ে মুখ ডোবায় ওর গলার ভাঁজে। ভোর অবধি তাদের এভাবেই কাটে, আদরে ভাসে দুটো বন্য মন। তারপর অনেকটা সময় অনাচ্ছাদিত শরীর জোড়া লেপ্টে থাকে একে অপরের সাথে। কোমর অবধি চাদর টেনে শেহজাদের বাহুর ওপর মাথা রেখেছে আরশি। কান্নাকাটির পাট চুকিয়ে চুপচাপ তর্জনী ঘুরিয়ে চলে উন্মুক্ত পুরুষালীর বুকে। শেহজাদ মাথার নিচে ভাঁজ করে রেখেছে তার অন্য হাত। নরম চোখে দেখে যাচ্ছে আরশির আঙুল দিয়ে এই অদৃশ্য আঁকিবুকি। তন্মধ্যেই শুনতে পায় আদরিনীর ক্ষীণ কণ্ঠ, আপনি তখন যমজ মেয়ের কথা কেন বললেন? আপনার কি মেয়ে বাবু খুব পছন্দ?
শেজাদ তখনও চোখ ফেরাতে পারে না ওই ক্লান্ত পরিশ্রান্ত মুখটা থেকে, ছোট্ট করে জানায়, পছন্দ তো, তোমার মতো মেয়ে বাবু পছন্দ। আরশি মেকি গাল ফোলায়, ঠোঁট উল্টে বলে, আমি মোটেই বাবু নই। বড়ও তো নও। আরশি দমে যায়। শেজাদের ফুরফুরে মেজাজ দেখে শুনে ফের খুলে বসে নিজের প্রশ্নের ঝুলি জিজ্ঞেস করে, আর আপনার মেয়ে বাবু কেন এত পছন্দ? এবার একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনে আরশি। শেজাদ কিছুটা সময় চুপ থেকে শান্ত স্বরে ধীরে ধীরে আওড়ালো, রুষার জন্য। রুষার নাম শুনে আরশি মুখ তুলে চাইল শেজাদের দিকে। মানুষটার ওই সৌম্যোজ্জ্বল আনন খানা হুট করে ভীষণ মলিন ঠেকলো তার চোখে। কণ্ঠটা শোনালো বিষণ্ণ। আরশির দিকে না তাকিয়ে এবার শেজাদ বলতে লাগলো, তোমাকে আমার আর রুষার ছোটবেলার ছোট্ট একটা গল্প শোনাই, শুনবে? আরশি সআগ্রহে তাকাতেই শেজাদ বলতে লাগলো, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হতে পারিনি। বাবার কাজের সুবাদে ছোট থেকেই দেশান্তর তোমার এই নিপাট ভদ্রলোক স্বামীতে। সবাই এটা জানলেও শুধু বোধ হয় আমি জানি যে আপনি মোটেও ভদ্রলোক নন। নিপাট ভদ্রলোকের বেশ ধরা অতি অভদ্র একজন মানুষ আপনি। তাই মিথ্যে বলার জন্য আপনার 1 নাম্বার কাটা। সে যাই হোক, তারপর বলুন। আরশি আর কথা বাড়ালো না। আবারও আগ্রহ নিয়ে তাকালো বাকিটুকু শুনতে। শেজাদ আলতো হেসে আওড়ালো, আমি ছোট থেকে 10-12 বছর পর্যন্ত একাই বড় হয়েছি। আয়ান ছিল আমার বেস্ট ফ্রেন্ড, ভাই, সব। তবুও মায়ের কাছে ঘ্যান ঘ্যান করতাম একটা মেয়ে বাবুর জন্য। সব সময় ভাবতাম যদি আমার একটা বোন থাকতো তাহলে তাকে এটা কিনে দিতাম, ওটা কিনে দিতাম। সব সময় পুতুল বানিয়ে রাখতাম নিজের কাছে, যা চাইতো তাই এনে দিতাম। অবশেষে আমাদের পরিবারের এই পুতুলটির না থাকার ফাঁকটুকু পূরণ হলো। হাসান ভিলায় খবর এলো ওর আগমনী বার্তার। আমি মনে মনে প্রস্তুতি নিলাম আমার বোনকে সব বিপদ থেকে আগলানোর জন্য, সব বিপদ থেকে। তারপর হুট করে একদিন সত্যি সত্যি আমাদের রুষা এলো। হসপিটালে ওর ওই ছোট্ট শরীরটা সবার প্রথমে নিজের কোলে নেওয়ার জন্য তোলপাড় জুড়ে দিলাম। বায়না করলাম আমার বোনকে সবার আগে আমি কোলে নেব। আবার ভয়ও পাচ্ছিলাম যদি ও ব্যথা পায় এই ভেবে। মা হাসতেন আমার পাগলামি দেখে, আবার আমার মতো ভয়ও পেতেন সত্যি সত্যি যদি ফেলে টেলে দেই কোল থেকে। তাই আমার কোলে দিতেন না খুব একটা। আমি কোলে না নিলেও অবাক বিস্ময়ে ওর ছোট ছোট আঙ্গুলগুলো ধরে দেখতাম। ওর ছোট্ট পাটা দেখিয়ে মাকে বলতাম, মা বাচ্চাদের পা বুঝে এত নরম হয়, ও তো হাঁটতেই পারবে না। তারপর শেজাদ একটু থামলো, মাথা নুইয়ে কাঠ হেসে বলল, মা হাসতেন, বলতেন তুই আছিস না, বোন হাঁটতে না পারলে তুই ওকে কাঁধে চড়িয়ে দুনিয়া ঘোরাবি, পারবি না? আমিও মায়ের সাথে হাসতাম, খুব আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম পারবো। কিন্তু আমি পারিনি ওকে দুনিয়া ঘোরানোর আগেই। শেজাদের গলা ধরে আসে। যে মানুষগুলো রুষার জন্য এত ছটফট করে, প্রতিনিয়ত এত কষ্ট পায়, তারা তো জানেই না রুষা তাদের কত কাছে আসে। আর সেই ঢোক গিলে গলায় দলা পাকানো কান্নাটুকু গিলে রেখে বলে, আমি একটা আবদার করব, আপনি রাখবেন? শেজাদ প্রশ্ন চোখে তাকাতেই আরশি আওড়ায়, এ মাসে কি আছে জানেন তো? মায়ের জন্মদিন, এছাড়া বিশেষ তো কিছু মনে পড়ছে না। আর সেবার সোজা হয়ে উঠে বসে কণ্ঠ টান টান করে বলে, হ্যাঁ, মায়ের জন্মদিন। আর মায়ের জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করব। আর আপনার কাজ হলো আমি যা যা বলবো সেগুলো আমাকে এনে দেয়া। পারবেন তো? শেজাদ দোটানায় পড়ে আমতা আমতা করে জানায়, আর সে আই নো তুমি সবার খুশির জন্য এসব আয়োজন করতে চাইছো, কিন্তু মা এসব হয়তো পছন্দ করবেন না। নিজের কোনো আনন্দ অনুষ্ঠান সে পালন করতে পছন্দ করে না রুষা হারিয়ে যাওয়ার পর থেকে। আমরাও মাকে জোর করি না। তাহলে আমার জন্মদিন যে ধুমধাম করে পালন করলেন, ওই তখন তো মাকে একবারও মন খারাপ করে থাকতে দেখিনি। দেখনি, কারণ মা তোমাকে স্নেহ করেন। স্নেহ বোঝো? আর সে বোঝে মায়ের স্নেহ কি জিনিস, তাই তো দৃঢ় কণ্ঠে জানায়, তবু আপনি সব আয়োজন করবেন, মায়ের জন্যই করবেন। এটা আপনার কাছে আমার শেষ অনুরোধ। পারবেন না? শেজাদ এবার স্মিত হাসে। আর সে জেদের সামনে হার মানে তার সমস্ত বিরক্তি। মেয়েটাকে টেনে এনে বুকের সাথে মিশিয়ে সম্মতি দিতেই খুশিতে ঝুমঝুম করে ওঠে আর সে।
ঠোঁটজোড়া প্রসারিত হয় মিষ্টি এক হাসিতে। তারপর কখন যে একটু জড়িয়ে নিতে চোখ বুজে নেয়, ভারী ওই বুকটায় মাথা ঠেকিয়ে বড় শান্তি শান্তি অনুভব করে মেয়েটা। এরপর যে অনেকটা কাজ তার। শেহজাদ আলতো হাতে ওর চুলে হাত বুলিয়ে দিতে গভীর ঘুমিয়ে তলিয়ে যায় শ্রান্ত চোখ জোড়া। ক্যালেন্ডারের পাতা বদলানোর সাথে সাথে রং বদলায় নিউ ইয়র্কের প্রকৃতিতেও। গ্রীষ্মের কড়কড়া রোদে মানুষ গরম কাপড় তুলে রেখে হিতু হয় পাতলা কাপড়ে। গাছের ডালে নতুন কুড়ি গজায়, স্প্রান ফোবির লেজ নেড়ে তার মোটা গলায় গান ধরে নতুন ঋতুর অভ্যর্থনায়। আজও পুবের গায়ে হামাগুড়ি দিয়ে উঠে ঝলমলে রোদ, কিন্তু বিকেলের দিকে এসেই আবার থমথমে মেঘ জমে আকাশে। মৃদুমন্দ বাতাসে আরশির এলো খোপায় চুল ওড়ে, কোমরে আঁচল গুজে বিরিয়ানি চড়িয়েছে আরশি। একটু পর পর হাতের উল্টো পিঠে ঘাম মুছে নিচ্ছে কপালের। সকাল থেকে পুরো দস্তরের মতে চলছে মরিয়ম বেগমের জন্মদিনের আয়োজন। আরশি খেটেখুটে যা করার করছে, মরিয়ম বেগমকে নিচে অবধি নামতে দেয়নি। আরশি সব কাজ গুছিয়ে তাকেও শাড়ি পরিয়ে একেবারে নিয়ে আসবে নিচে বসার ঘরে, এমনটাই পরিকল্পনা রমণীর। পাক্কা গিন্নির মতো হলুদ সাদা সুতির শাড়িতে নিজেকে জড়িয়ে আগেই মরিয়ম বেগমকে রাজি করিয়েছে অনুষ্ঠানটা হতে দিতে। আরশির মা সুলভ আবদার ফেলতে পারেনি মরিয়ম। অনিচ্ছা থাকা সত্ত্বেও মুখ ফুটে কিচ্ছুটি বলেননি। যা করতে চাইছে করুক, সেই বা আর কতদিন নিজের দুঃখ ভুলতে অন্যের আনন্দ আটকে রাখবে। বাইরে আধার থাকলেও সন্ধে নামতেই ঝলমলিয়ে উঠল হাসান ভিলার আঙিনা। সমস্ত বসার ঘর বারান্দার রুমগুলোতে ফেরি লাইট লাগিয়ে হাঁপিয়ে উঠেছে বাড়ির ড্রাইভার রবিনসন। তবুও তার মুখে লেগে আছে অমায়িক হাসি। আরশির রান্নাবান্নার কাজ শেষ, মরিয়ম বেগমকে সাজিয়ে নিজেকেও গুছিয়ে নিল মেয়েটা। তারপর ঘড়ির কাঁটা গুনে গুনে অপেক্ষা করতে লাগলো শেহজাদের। কেক নিয়ে এখনও আসছে না কেন মানুষটা? যারা আর আয়ান ভাইকেই বা কখন আনতে যাবেন? ঠিক তখনই দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকে একজোড়া দৃঢ় কদম। ফরমাল সফেদ শার্টটার হাতা কোনোই অবধি গোটানো, মসৃণ কপালখানায় বিন্দু বিন্দু ঘাম, হাতে কেকের বক্স। শেহজাদকে দেখেই আরশির মুখে হাসি ফুটে দৌড়ে এসে আগে জিজ্ঞেস করে, আপনার কষ্ট হয়ে গেল না এসব আনতে? শেহজাদ এদিক ওদিক তাকিয়ে কিছু একটা দেখে নেয় প্রথমে। হাতের কেকটা সেন্টার টেবিলের উপর রেখে দু হাত পেছনে গোজে ঠোঁটে দুষ্টুমির হাসি ঝুলিয়ে আরশির দিকে ঝুঁকে আসে অল্প। গম্ভীর গলায় মানুষটা হুট করে স্বর পাল্টে বলে ওঠে, আমি না হয় একটু কষ্ট করলাম, তুমি না হয় সেসব কষ্ট পুষিয়ে দিনে রাতে একটু কম কম কিপটেমি করলে। এত মিষ্টি একটা বউ আমার, শুধু কথায় কথায় লজ্জা পেয়ে নাক লাল করে ফেললে হবে? স্বামীর আবদার মেটাতে হবে না? আরশির চোখ বিস্ময় রসগোল্লা। শেহজাদ কথা থামাতেই তড়িৎ হাতে ঢেকে ফেলে নিজের নাক। এত সাজুগুজু করে কি লাভ হলো? সে যদি নাকটাই সার্কাসের জোকারের মতো লাল হয়ে থাকে। মেয়েটা অস্বস্তিতে পড়ল ভীষণ। শেহজাদের পানে চেয়ে অসহায় কণ্ঠে শুধালো, আসলেই কি আমার নাক লাল হয়ে গিয়েছে? বিশ্রী লাগছে খুব। শেহজাদ ঠোঁট টিপে হাসি আটকে রিজু হয়ে দাঁড়ায়। নীলাভ চোখ জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে যেন স্ক্যান করে নেয় আলুথালু গোছে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা আরশিকে। অমনি ঠোঁটের সেই হাসি মুছে যায় শেহজাদের। শুকনো ঢোকের সাথে নড়ে ওঠে ওর গলার ঢিবির মতো জায়গাটা। চোখ আটকে গেছে শাড়ির আঁচলের ফাঁক গলে বেরিয়ে থাকা আরশির মেধহীন উদরে। ফর্সা শৈলে সাদা ব্লাউজ আর হলুদ সুতির শাড়িতে মেয়েটার রূপ লাবণ্য বেড়েছে দ্বিগুণ। আকৃষ্ট হচ্ছে ওর পুরুষ সত্তা। নিজেকে আটকে রাখতে না পেরে দুহাত আরশির কোমরে গলিয়ে তাকে টেনে মেশায় বুকের সাথে। তারপর এক হাত তুলে খুলে দেয় আরশির এলো খোপা। লম্বা রেশমের মতো ঘন কালো চুলগুলো ঝুপ করে লুটিয়ে পড়ে রমণীর পিঠে। হতবিহবল চোখজোড়া শেহজাদের দিকে তাকাতেই মানুষটা প্রশ্রয়ে সুরে বলে উঠল, এতক্ষণ কিছু একটার খামতি ছিল, এখন পরিপূর্ণ হয়েছে। কিসের খামতি ছিল? শেহজাদ হাতের বাঁধন আরও শক্ত করে মেশায় মেয়েটাকে বক্ষ ভাগে। তারপর স্বর নামিয়ে আওড়ালো, তোমার গালের এই লজ্জাটুকুর খামতি ছিল, এই খোলা চুলের খামতি ছিল। চুলগুলো খোলাই রেখো সবসময় শাড়ির সাথে। আমি আমার চোখের তেষ্টা মেটাবো এই স্নিগ্ধ সময়কে দেখে দেখে। আরশি আরও খানিকটা লজ্জায় মিয়ে যায় শেহজাদের বুকে। তবে সবাই এসে যাবে খেয়াল হতেই হাঁসফাঁস করে ওঠে লজ্জাবন্দি। কিন্তু মুখ ফুটে কিছু বলার আগেই থমকায় মেয়েটা। শুনতে পায় সদর দরজার ওপাশ থেকে ভেসে আসা পুরুষালীর স্বর, সাথে মেয়েলি খিলখিল হাসি। তোরা এমন পথ আটকে রোম্যান্স করবি জানলে আর একটু পরেই না হয়ে আসতাম। শুধু শুধু আমার মতো এমন অবিবাহিত সিঙ্গেলদের ডেকে টর্চার করার কোনো মানে হয় না।
আয়ান আহত, মর্মাহত। বন্ধুর এহেন দশা দেখে লটকে গেছে ওর চোখ মুখ। গলার স্বর সেই লটকানো চোখ মুখ থেকেও দ্বিগুণ বেশি দুঃখী। যারা সেসব দেখে পেট চেপে ধরে হাসছে। আয়নের পাশেই দাঁড়ানো সে, পরনে সাদা মিডি ড্রেসের সাথে হাতের ফুলের তোড়া, সাথে জেনেথ ওয়ালজের দ্য গ্লাস কাস্টেল বইটি মরিয়ম বেগমের জন্যই নিয়ে এসেছে। মানুষটা বইটা পড়তে যে ভালোবাসে সে কথা আরশি জানিয়েছে যারাকে। আয়ান তখনও ডিউটির কালো পোশাক পরে আছে। চোখে মুখে মেখে বিরক্তি নিয়ে সে শেহজাদের দিকে তাকাতেই প্রফেসর ব্যস্ত হাতে ছেড়ে দেয় আরশিকে। ছাড়া পেয়ে আরশি হাঁপ ছেড়ে বাঁচল, বিব্রত হয় ভীষণ। মাথা নুইয়ে শাড়ি ঠিক করে দাঁড়ায়। মানুষটার কি কোনোদিন একটু কাণ্ডজ্ঞান হবে না? এভাবে বসার ঘরে কেউ জড়িয়ে ধরে। ওনার জন্য কি ভীষণ বেকায়দায় পড়ল আরশি। এবার সবার সামনে আসবে কি করে ও? জোড়া শালিক দুটিকে মুহূর্তেই দুদিকে ছিটকে সরে যেতে দেখে এবার শব্দ করে হেসে ওঠে আয়ান যারা দুজনেই। তবে তাতে শেহজাদ মোটেই ইতস্তত হলো না, উল্টে আয়নের উপর হলো তক্ত বিরক্ত। আয়নকে খ্যাক খ্যাক করে হাসতে দেখে লম্বা পা ফেলে এগিয়ে এলো তার কাছাকাছি। তারপর সবাইকে আড়াল করে সজোরে চিমটি কাটলো ওর পেটে। আচমকা এমন আক্রমণে এবার আর সতর্ক হতে পারল না অফিসার। ব্যথাতুর শব্দ করে মুচড়ে উঠল চিমটি খেয়ে। শুনল কানের কাছে এসে শেহজাদ হিসিয়ে বলছে, শুধু একটু ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছিস, বাসর তো আর করতে দেখিসনি, তাহলে এত হাসার কি আছে? দেখছিস না আমার বউ লজ্জা পাচ্ছে? দাঁতগুলো এখনই মুখের ভেতর ঢোকা আর হাসি বন্ধ কর, এখনই করবি, নইলে তোর একদিন কি আমার একদিন। আয়ান, নিউ ইয়র্কের সন্ধ্যার আকাশটা আজ ভীষণ আদুরে। চঞ্চলা কিশোরীর শাড়ির পাড়ের মতো আলুথালু আধার নেমেছে শহরের গায়ে। নিয়ন আলোতে নীরব স্নান সেরে নিচ্ছে জেব্রা ক্রসিং আঁকা ব্যস্ত সড়ক। ঘরমুখী পথচারীদের ক্লান্ত পদচারণা বেড়েছে সেখানে। সাথে বেড়েছে কলেজ ভার্সিটি ফেরত তরুণ দলের খিলখিল হাসির শব্দ। মুক্ত বিহঙ্গের মতো বাধাহীন হয়েছে তাদের উচ্ছ্বাস। হাসির শব্দে মুখরিত হাসান ভিলার বসার ঘরও। শেহজাদের চিমটি খেয়ে আয়ান পেট চেপে ধরে নুয়ে পড়তেই যারার সে কি হাসি। আয়ান আর চোখে দেখল সেই হাস্যোজ্জ্বল মুখটা। ধীরে ধীরে পুরো ঠোঁটজোড়া প্রসারিত হলো তারও। আর সেই দুই বন্ধুর কাণ্ড দেখে আইঢাই করে উঠল, এভাবে মারামারি করলে যে সর্বনাশ। তবে মুখ ফুটে ওদের থামতে বলার আগেই রিজু হয়ে উঠে দাঁড়ালো আয়ান। বোঝাই যাচ্ছে শেহজাদ চোখ রাঙিয়ে শাসালেও তার খুব একটা প্রভাব পড়েনি তার ওপর। সে তখনও নির্নিমেষ তাকিয়ে যারার মুখপানে, একহারা মুখটা লালিত হাসির তোরে। সেদিকে তাকিয়ে থেকেই যেন স্বগতোক্তি করল অফিসার। ঘোর লাগা স্বরে বলে উঠল, সায়ান, আমাকে আরেকটা চিমটি দে তো ভাই। দৃষ্টি অনুসরণ করলো শেহজাদ। তাকালো আয়ন যেদিকে তাকিয়ে আছে সেদিকে। পরপর যারাকে দেখে চতুর মস্তিষ্ক বুঝে ফেলল যা বোঝার। যে ছেলের সকল রোগের অব্যর্থ মাদুলি তার চোখের সামনেই দাঁড়িয়ে, তার শরীরে ব্যথা অনুভব হবে কি করে? শেহজাদ ছোট্ট করে শ্বাস ফেলল, দুদিকে মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে শুধালো, কেন একটা খেয়ে মন ভরেনি? আয়ান লাজুক হাসল এবার। মাথা নুয়ে নিম্নষ্ট পিছল দাঁতের মাঝে ফেলে। সেসব দেখে মুখটা বিকৃত করে ফেলল শেহজাদ। এই বাদর যে হাজার একটা মেয়েকে ফেলে একজন মেয়ের প্রেমে পড়েছে শেষমেশ, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে প্রফেসরের। হুট করে আয়ান এক পা দুপা করে চেপে এলো শেহজাদের পাশে, স্বর নামিয়ে আওড়ালো, বাটারফ্লাইকে হাসানোর জন্য তোর থেকে এমন হাজার একটা চিমটি খেতেও এই আয়ান হান্টার রাজি। শেহজাদ তার প্যান্টের পকেটগুলোতে হাত ঢুকিয়ে মিনিট খানিক দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে। বন্ধুর সন্দেহী দৃষ্টির তোপে পড়ে ঘাবড়ালো আয়ান। গলার চামড়া চিমটি দিয়ে ধরে রেখে সাফাই দেওয়ার মতো করে বলে উঠল, আমি সিরিয়াস ওর ব্যাপারে, সত্যি। শেহজাদের চোখ মুখ কঠিন। তুই তো স্কুলে পড়ার সময় জিওগ্রাফি ম্যামের ব্যাপারেও সিরিয়াস ছিলি, তাকেই নাকি বিয়ে করবি। এখন আমি বুঝবো কি করে যে এবারেও তেমন কিছু নয়? আয়ান মিয়ে গেল অমনি, থমথমে গলায় বলল, পয়েন্টে এসো বন্ধু, পয়েন্টে এসো। আমার ফ্ল্যাটিং স্কিল ভালো ছিল বলেই আমি ম্যামকে পটাতে পারছিলাম, আর তুমি পারোনি, তাই বলে। ওটাকে পটানো বলে? ওটাকে বিরক্ত করা বলে আয়ান। তোর যন্ত্রণায় বিরক্ত হয়ে ম্যামকে স্কুল ছেড়ে অন্য জায়গায় চাকরি নিতে হয়েছিল। আয়ান ধরা পড়ে গেছে, কিন্তু বাটারফ্লাইয়ের সামনে তো আর নিজের মান সম্মান উড়িয়ে দেওয়া যায় না। তাই জান এবং মান দুটোই বাঁচাতে শেহজাদের কথাগুলোই হাত নেড়ে উড়িয়ে দিল। সে যাই হোক,
তাই বলে তুই হিংসে করবি আমাকে? অথচ এই তুই, হ্যাঁ তোকেই বলছি, তুই ছোটবেলায় কত আলাভোলা ছিলিস আয়ান, আর এখন সেই তুই ওই বাচ্চা মেয়েটার জীবন একেবারে তেনা তেনা করে ছাড়ছিস। সেখানে এই বয়সে এসে কিছু না করেও সব দোষ আমার, তাই না? এজন্যই কবি বলেন। শেহজাদ ভ্রু কুচকে রেখেছে। আয়ান কথা শেষ করার আগে সে বিরক্ত হয়ে শুধালো। কি বলেন? এবার শেহজাদের থেকে কিছুটা নিরাপদ দূরত্বে অবস্থান করলো আয়ান। বলেই যেন দৌড় দিতে পারে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে অনেকটা সাহস করে বলল, দুষ্টু বন্ধু প্রফেসর হইলেও পরিত্যাজ্য। শেহজাদ হেসে ফেলতে গিয়েও থামলো। তবে আয়ান থেমে নেই। সে এক দৌড়ে আরশির পিছনে গিয়ে দাঁড়িয়েছে। তারপর গলা উঁচিয়ে শেহজাদের উদ্দেশ্যে শুধালো, নেহাত আমার মতো ভালো মানুষ তুই তোর ওই লাখ টাকার ঘড়ি বেচেও পাবি না, তাই তোকে এখনো ত্যায্য করিনি। নইলে আয়ানের ষষ্ঠ ইন্দ্র কি বলছে জানিস? আরশি বোকা বোকা চোখে পিছনে ঘাড় ঘোরালো। নিষ্পাপ কণ্ঠে জানতে চাইল। কি বলছে ভাই? আয়ানের বলতেও হলো না কিছু। তার আগেই যারা এগিয়ে এলো ওদের সামনে। হাতের ফুলের তোড়াটা টেবিলে কেকের পাশে রেখে হাসি আটকে বলল, বানর মশাই, তুমি যা বলেছ তাতেই তোমার কপালে দুঃখ আছে। দয়া করে তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে আর কিছু বলতে বলো না। আজকের মতো চেপে যাও, নইলে বাসায় ফিরতে পারবে বলে মনে হয় না। তুমি মার না খেলেই হয় প্রফেসরের হাতে। যারা আয়ানকে যে আপনি বাদ দিয়ে তুমি করে রাখছে সেটা বুঝতেই থেমে গেল আয়ান। সদ্য প্রেমে পড়া কিশোরীর মতো হাসলো মনে মনে। তবে সেই হাসি স্থায়ী হলো না বেশিক্ষণ। ওদের এই ঠাট্টা আনন্দের মধ্যেই সিঁড়ির উপর থেকে ভেসে এলো অ্যামেলিয়ার কণ্ঠ। কে কি খাবে জানি না, তবে আরশি যে খালামনির কাছে বড়সড় একটা ধমক খাবে সেটা বেশ বুঝতে পারছি। আরশিরা একযোগে সেদিকে তাকাতেই হিলে আওয়াজ তুলে নিচে নেমে এলো অ্যামি। যারা তো এক প্রকার ভুলেই গিয়েছিল যে এই বাড়িতে আরও একজন আছে, অ্যামেলিয়া। আয়ান বিরক্ত হয়ে আরশিকে ফিস ফিস করে শুধালো, এই অ্যানিমিয়ানা অ্যামেলিয়াকে এখনো বের করনি বাড়ি থেকে? আরশি তপ্ত শ্বাস ফেলল। নিজেও কণ্ঠ নামিয়ে বলল, ওনার খালাতো বোন হয় এই এমিলিয়া। বেড়াতে এসছে খালার বাড়ি, কি করে বের করব? আয়ান ভাই, কি সব বলছো? মা কষ্ট পাবেন না? আয়ান যারা দুজনেই বেশ বুঝতে পারছে আরশিকে অ্যামেলিয়া সহ্য করতে পারে না। এর জন্যই তো সুযোগ পেলেই চলে আসে ভুল ধরতে। অথচ এই মেয়েটা এখনও অন্যের কষ্ট নিয়ে ভাবছে। অ্যামেলিয়া নিচে এসেও চুপ করে নেই। বুকে হাত গুজে আরশির সামনে দাঁড়ালো। তার ছেলের স্বরে বলে উঠল, কি ভেবেছো এইসব করে খালামনির মন গলাবে? তারপর আদরের ছেলের বউকে সে মাথায় করে নাচবে? ভুলে যেও না আরশি, খালামনি কেন এসব পছন্দ করে না। এসব বার্থডে সেলিব্রেশন তোমার জন্য নিজের মেয়েকে হারিয়েছে সে। তোমার জন্য এতগুলো মানুষ এতগুলো বছর ধরে সাফার করে আসছে, আর তুমি দুদিনের মেহমান আসতেই না আসতেই নিজের ইচ্ছে খুশি মতো এইসব বাইরের লোকদেরকে দাওয়াত করে এনে এই বাড়ির মানুষগুলো দুঃখ ভোলাতে চাইছো। অ্যামেলিয়া আরও কিছু বলতে উদ্যত হলেও তার আগেই তার মুখোমুখি হলো শেহজাদ। আরশিকে নিজের পেছনে আড়াল করে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে শুধালো, কি সমস্যা তোর? অ্যামেলিয়া তখনও ফুঁসছে রাগে। আটশাট পোশাক পরনের বিদেশি গোছের মেয়েটা যেন শেহজাদকেও ভয় পেল না মোটেও। সমস্যা আমার না, তোমার বউয়ের। পুরো বাড়ি সাজিয়েছে, কি সব রান্না করেছে, কেক এনেছে, বাহিরের কতগুলো মানুষকে আবার ইনভাইটও করেছে। তুমি জানো না খালামণি কেন আজকের দিনটা পছন্দ করে না? তারপরও তোমার বউয়ের এইসব করার সাহস হয় কি করে? শেহজাদের কপালে নীল শিরাগুলো দপদপ করছে ক্রোধে। নিজেকে যথাসম্ভব আটকে রাখছে রাগের মাথায় অসঙ্গত কিছু করে বসার থেকে। ওর সাহস কি করে আশির ব্যাপারে এগুলো বলার? দাঁতের দাঁত পিষল শাহজাদ। কঠোর হলো জোয়ালের পেশি। অবিচল স্বরে আওড়ালো, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এমিলিয়া, আমার বউ এসব করার সাহস অবশ্যই এবং অবশ্যই আমার থেকে পায়, আমার মায়ের থেকেও পায়। ও এ বাড়ির বউ, দুদিনের মেহমান নয়। আর না আয়ান যারা বাইরের লোক। আয়ান আমার বন্ধু আর যারা তার উডবি ওয়াইফ। সো ফার্দার যদি তোর মুখ থেকে আমার কাছের মানুষগুলোর ব্যাপারে উল্টাপাল্টা আর একটা কথাও শুনি, তাহলে আমি ভুলে যাবো যে তুই আমার কাজিন। দীর্ঘাকায় ওই পিঠের পিছনে দাঁড়িয়ে বড় মুগ্ধ হলো একজোড়া দৃষ্টি। প্রসন্নতায় টলমল করে উঠল অন্তপুট। আর সে কখনো কি ভেবেছিল এই মানুষটাই তার হয়ে রুখে দাঁড়াবে পুরো পৃথিবীর বিরুদ্ধে, হয়ে উঠবে তার ঢাল, আগলে নেবে সব বিপদ থেকে?
আয়ান যারাও একে অপরের দিকে তাকালো স্মিত হেসে। অ্যামিলিয়ার কথায় খারাপ লাগলেও সে খারাপ লাগাটুকু যেন ধুয়ে মুছে গেল নিমিষে। মোহমোহ কানে ভাসছে। আয়ান যারা বাইরের লোক নয়। ওদিকে অ্যামিলিয়ার চোখ টইটুম্বর জলে। প্রচণ্ড রাগে নত হলো মুখ, মাথা নোয়ালো। নিজে অতিরিক্ত স্পর্ধা দেখাতে গিয়ে ভুল করেছে, তাই বলে এতগুলো কথা শোনাবে শেহজাদ ওকে? অ্যামিলিয়া ছুটে নিজের ঘরে যেতে গিয়েও থামলো। মেহমেদ হাসান আর মরিয়ম বেগমকে সিঁড়ি ভেঙে নিচে নামতে দেখে দাঁড়িয়ে পড়ল সিঁড়ির গোড়ায়। মরিয়ম কোনো একটা বিষয় নিয়ে হাসছিলেন মেহমেদের সাথে, সেই হাসিতে ঝলমল করছে তার প্রৌঢ় মুখখানা। অ্যামিলিয়া থমকায়। তবে কি ভুল ছিল? খালামণি রেগে নেই আরশির উপর এই আয়োজন করার জন্য? সবটা তার অনুমতিতেই হয়েছে। মরিয়ম বেগম এমিলিয়ার সামনাসামনি এসে থামলেন। এইমাত্র হয়ে যাওয়া ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাতবহাল থাকায় আলতো হাতে কাঁধে স্পর্শ করলেন মেয়েটার। অমায়িক হেসে বলে উঠলেন, ওমা এমি, যাচ্ছিস কোথায়? কেট কাটবি না আমাদের সাথে? আয় আয়। অ্যামিলিয়া ভেজা চোখে ঘাড় ফিরিয়ে তাকালো একবার শেহজাদের কঠিন মুখটার দিকে। তার আদলে যে স্পষ্ট ঘৃণা অ্যামিলিয়ার জন্য। সে কি করে থাকবে এখানে? অমনি আরশিও গুটি গুটি পায়ে এগিয়ে এলো তার কাছে। দনমনা করে হাতটা ধরলো অ্যামিলিয়ার, নরম স্বরে বলল, যা হয়ে গেছে ভুলে যাও। খালামণির এত আনন্দের একটা দিনে তার এমি মুখ ভার করে ঘরে বসে থাকবে? এসো আমার সাথে, সবাই মিলে কিছুটা সময় কাটালে, আনন্দ করলে দেখবে আমাদেরকে অতটাও আর খারাপ লাগবে না তোমার। অ্যামিলিয়া অপ্রস্তুত হলো ভীষণ। তার এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও কেন যেন আরশির কথা পারল না ফেলতে। আলগোছে ওপর নিচ মাথা দুলিয়ে সে থাকবে বোঝাতেই স্মিত হাসলো আরশি। ওদিকে আয়ন কণ্ঠে বিস্ময় ঠেলে যারাকে শুধালো, বাটারফ্লাই, আমাদের সোনোবল স্কোয়াডের টিম লিডার কি দিয়ে তৈরি বলো তো? যারার বিস্মিত চোখ জোড়া তখনও মিটমিট করে হাসছে মুগ্ধতায়। একটু আগে রাগ তারও উঠেছিল। প্রফেসর সামনে এসে না দাঁড়ালে ও নিজেই চড়থাপ্পড় কিছু একটা দিয়ে ফেলতো অ্যামিলিয়াকে, কিন্তু এখন সেই রাগ পড়ে গেছে। আয়নের প্রশ্নে লম্বা একদম নিয়ে মেয়েটা আওড়ালো, মাটি মাটি। তাই বলে ওই কুচুটে অ্যানিমিয়াকে এত সহজে মাফ করে দিল? এবারে আয়নের দিকে ফিরে চাইলো যারা। বিবর চোখ জোড়ায় চোখ রেখে আওড়ালো, এমিলিয়ার মতো বিদেশিনীরা এই তল্লাটি যতই আমাদের নিজের চোখের বালি ভাবুক, আমাদের পিছনে ফেলে দিতে চাক, ধুলোবালি ছেড়ে ছুড়ে নতুন উদ্যমে আমরা উঠে দাঁড়াতে পারি, শত্রুকে আপন করে নিতে পারি, কারণ আমরা বাঙালি, থেকে শেখা মানুষ। সামনাসামনি দুঘাত না লাগাতে পারলেও অপমানিত হয়ে থুকে থুকে মরি না। হয় শুধরে দিই, নয়তো শোধরানোর সময় দিয়ে আগলে নেই, ঠেলে ফেলে দেই না, বুঝলি অফিসার? যারা কথা শেষ করতেই তার সামনে এসে দাঁড়ালো মরিয়ম। যারা থমকালো, চমকে দেখলো হালকা গোলাপি সুতির শাড়িতে হাসি হাসি মুখে দাঁড়িয়ে থাকা পৌরাকে। হুট করেই মরিয়ম দুহাতে দুদিকে ছড়ালেন, ইশারা করে বোঝালেন তাকে জড়িয়ে ধরতে। যারাও সময় নিল না, হেসে উঠে জড়িয়ে ধরল মরিয়মকে। মামা গন্ধে মত্ত হলো নাসারন্ধ্র। কি আরাম, কি শান্তি! মায়েদের বুকে মাথা রাখলে বুঝি এমন শান্তি লাগে? গাজীপুরে থাকতে তো সে একবার তার মনিকে জড়িয়ে ধরেছে, কই তখন তো এত শান্তি পায়নি সে। মরিয়ম বেগম ধীরে ধীরে জারার চুলে হাত বোলালেন, শান্ত স্বরে বললেন, তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। তোমাকে যে একবারে আমার রুষার মতো লাগে মা। যারা তখনও পড়ে আছে মরিয়মের বুকে, ভেজা চোখ নিয়ে আওড়ালো, আর তোমাকে একেবারে মায়ের মতো। আমি তো মাই, তোমাদের সবার মা। আয়নও ধীর পায়ে এগিয়ে এলো মরিয়মের সামনে। পুরুষালী কণ্ঠে আবদার মেখে মেকি অভিমান দেখিয়ে বলল, আর আমি বুঝি কোনো আদর পাবো না? সব আদর আমার বই নিয়ে যাবে নাকি? আয়নের কথা শুনে হেসে ফেলল সবাই। মেহমেদ হাসানও তার গম্ভীর মুখের হাসি চেপে রাখতে পারলেন না। শেহজাদ আর সে তাকালো একে অপরের দিকে। তাদের মুখেও লেগে আছে খুশির চিহ্ন, তবে সেই চিহ্নের গাঢ়ত্ব সবচেয়ে বেশি আরশির মুখে। কেক কাটার আগেই তার যে আরও অনেক কাজ বাকি। আয়নের প্রশ্নের পিঠে মরিয়ম বেগমে দুষ্টুমি করে শুধালেন, এত লম্বা ছেলেকে আদর করবোটা কি করে? দেখি মাথা নোয়া। আয়ান শেহজাদের দিকে তাকিয়ে গর্ব করে বলল, দেখলি, দেখ, এখন তুই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর লুচির মতো ফুলবি। মাঝখান দিয়ে সব আদর আমি আর যারা মিলে ভাগাভাগি করে নিয়ে যাব।
শেহজাদ অবশ্য লুচির মতো ফুলল না ঠিকই, তবে ঠোঁট টিপল আয়ানের কথায়। হাসলেই তো আবার মাথায় চড়ে বসবে বাদরটা। আয়ান এসব বলে চলে একটু ঝুঁকতেই তার গালে হাত রাখলেন মরিয়ম। বললেন, দোয়া করি যেন 1000 বছর বেঁচে থাকিস বাবা, আমার এই মেয়েটাকে সুখে রাখিস। আর নাতি নাতকুনদের জন্য দোয়া করবে না? লাইক শতপুত্রের বাবা হও আর সামথিং। আবারও এক দফা হেসে উঠল সবাই। মরিয়ম বেগম হাসতে হাসতে বললেন, ওই দেখ, ভুলেই তো গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, শতপুত্রের বাবা হও। আমাদের এই 2 বুড়ো বুড়িকে তাড়াতাড়ি নানা নানু দাদা দাদু বানিয়ে ফেলো দেখি। শায়নকে বললে তো শুনবে না, তোরাই ভরসা। যারার বুকটা ধক করে উঠল মরিয়মের কথা শুনে। এত সুখ কি আদৌ ওর কপালে আছে? আদৌ কি হবে ওদের সংসার? পারবে তো সারা জীবন একে অপরের হাত আঁকলে ধরে রাখতে? এই গোটা জীবনটা ভাগ্যের পরিহাসে একা কাটাতে হবে, না তো কখনো। আরশি লাজুক হাসলো, চোখ তুলে তাকাতে পারলো না পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার পানে। এবারে তাগাদা দেওয়া শুরু করলেন মেহমেদ। হাত ঘড়িতে সময় দেখে বলে উঠলেন, কই, তোমার কেকটা কাটবে কখন? বিরিয়ানির গন্ধে তো অলরেডি খিদে ডাবল ডাবল হয়ে যাচ্ছে আমার। যারা সোজা হয়ে উঠে দাঁড়িয়ে চোখ মুছল। মলিন হেসে দেখল মরিয়মের কপালে দুশ্চিন্তার ভাঁজ। মেহমেদের ডায়াবেটিক্স, হাই প্রেশার সব একসাথে, তবু যদি একটু নিয়ম মেনে চলে খাওয়া দাওয়ার বেলায়। মরিয়ম আতকে উঠে বললেন, তুমি বিরিয়ানি খাবে? তোমার না হাই প্রেশার? তার উপর রাতে প্রেশারের ওষুধ খেতেও তো ভুলে যাও। আমি ক্যারোলিনকে বলছি তোমার জন্য প্লেন রাসের ব্যবস্থা করতে। অমনি দপ করে নিভে গেল ভিলার কর্তার মুখানা। পুরো কণ্ঠ আহত সুর টেনে আওড়ালো, সবাই বিফ বিরিয়ানি খাবো আর তুমি খাবে প্লেন রাইস। মরিয়ম রেগে গেলেন এবার। এ কেমন লোক? নিজের ভালোটা একটু বুঝবে না? এত অনিয়ম করে খাওয়ার কি বয়স আছে আর তার? ওদিকে আয়ান 2 পক্ষের এই নীরব যুদ্ধ টের পেয়ে হেঁটে এলো মেহমেদের কাছে। কানের পাশে এসে হাত দিয়ে মুখ ঢেকে বলল, আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন। খাবার সময় তো টেবিলে আপনার পাশেই বসবো। এক ফাঁকে না হয় আপনার প্লেটে একটুখানি বিরিয়ানি তুলে দেবো আমি। এরা কেউ খেয়াল করবে না। আপনি এদের কথায় হ্যাঁ বলে দিন, আমি তো আছি নাকি। কথাগুলো বলে আয়ান মেহমেদের দিকে তাকিয়ে চোখ টিপে দিল। ভরকালেন মেহমেদ। আজকালকার ছেলে ছোচরা সবকটা আসলেই বাদর। তার মতো একজন রেসপেক্টেড সিটিজেনকে কিনা এই ছেলে চোখ মারছে। পুলিশদের কি আজকাল এসব শেখাচ্ছে সরকার? পরপর নিজের মনে নিজেই হতাশ হলেন একরাশ। বিড়বিড় করে বললেন, তোমার এখানে থাকাটাই তো আমার সবচাইতে বড় চিন্তার কারণ বাবা। কিছু বললেন আঙ্কেল? মেহমেদ থতমত খেলেন। জোর করে ঠোঁটে হাসি টেনে আওড়ালেন, কই না তো। আয়ান যদিও শুনেছে মেহমেদ কি বলেছেন, তবুও রাগ করল না। ঠোঁট টিপে মাথা নুয়ে হাসলো শুধু। মরিয়ম বেগম ডাকলেন গৃহকর্মী ক্যারোলিনকে। মেহমেদের জন্য ভাতের কথা বলতে যাবেন, তখনই আরশি এগিয়ে এসে বলে উঠল, মা মা, কাউকে কিছু ব্যবস্থা করতে বলতে হবে না। আমি সবার জন্য যেমন বিফ বিরিয়ানি করেছি তেমনি বাবার জন্য চিকেন বিরিয়ানি করেছি। আমরা সবাই বিরিয়ানি খাবো আর বাবা খাবেন না, এটা হয় নাকি? মেহমেদ হাসানের মন খারাপ কেটে গেল এবার। আরশির কথা শুনে বিমর্ষ মুখখানা ফুরফুরে হলো সহসা। মরিয়ম স্বামীর এই খুশি দেখে নিজের মনে হাসলেন। পরপর আরশির কাছে এসে গালে হাত রাখলেন মেয়েটার। শেহজাদ তখনও বিমোহিতের ন্যায় দেখছিল আরশিকে। সহধর্মিনীর প্রতি মুগ্ধতার বানে ঘায়েল হচ্ছিল তার অন্তঃকরণ। আরশি যে এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি এত যত্ন নিয়ে খেয়াল রেখেছে ভাবতেই সন্তুষ্টির হাসিতে ওষ্ঠপুট প্রসারিত হলো মানুষটার। মরিয়মের কথার পিঠে মুচকি হাসল আরশি। মেহমেদ অনুষ্ঠান শুরু করার জন্য ফের তারা দিতেই আর্জি জানিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে বাবা, তবে তার আগে তোমাদের আমার কিছু দেখানোর আছে। মেহমেদ, মরিয়ম সহ বাকি সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো আরশির কথা শুনে। শেহজাদ ভ্রু উচালো আরশির মুখের দিকে তাকিয়ে, ইশারায় জানতে চাইল কি দেখানোর কথা বলছে আরশি। মেয়েটা ঘাবড়ালো বটে, তবে ঢোক গেলেই সাহস করে ডাকলো আয়ানকে। বলল, ভাই আমার সাথে একটু আসবে, এদিকে একটা জিনিস আনতে হবে।
আয়ান আর কোনো প্রশ্ন করলো না, বাধ্য ভাইয়ের মতো আরশির কথা শুনে চলে গেল তার সাথে। যে জিনিস আনতে আরশি তাকে ডেকেছে সেটা একটা প্রজেক্টর। আয়ান প্রজেক্টরটা রুমের মাঝ বরাবর এনে রেখে এসে দাঁড়ালো যারার পাশে। যারা সপ্রশ্ন চোখে তার দিকে তাকাতেই কাঁধ উচালো অফিসার, কারণ সেও যে কিছুই জানে না আরশি কি করতে চাইছে। আরশি নিজের ফোনে একবার সময় দেখে নিল, যেন অপেক্ষায় আছে কারোর আসার। পরপর এসে দাঁড়ালো সবার সামনে। নিজের ল্যাপটপের কেবল প্রজেক্টরের সাথে লাগিয়ে যন্ত্রটা চালু করতেই মিটিমিটি আলো জ্বলে উঠল সেখানে। সেই আলো এসে পড়ল সবাই যেখানে দাঁড়ানো তার পিছনের দেয়ালটায়। ভেসে উঠল কিছু স্থির চিত্র। শেহজাদ, মেহমেদ, মরিয়ম, আয়ান, যারা সবাই একে একে দুপাশে সরে দাঁড়ালো ছবিগুলো দেখতে। প্রথম ছবিটা একটা সদ্য জন্মানো ছোট্ট বাচ্চার, তোয়ালে পেঁচানো। তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মেহমেদ। চেহারায় বয়সের ছাপ নেই, বরং অনাবিল আনন্দে উদ্ভাসিত সেই মানুষটার মুখবিবর। তার পাশেই 10 বছরের একটা ছেলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে মেহমেদের কোলে থাকা বাচ্চাটাকে দেখার চেষ্টায় অন্ত নেই তার। ঠিক তখনই ক্যামেরাবন্দি করা হয়েছে ছবিটা। সবাই স্তব্ধ, শুধু চোখে জল নিয়ে হাত দিয়ে মুখ চেপে হাসলেন মরিয়ম। তার বুকটা ভরে ভার হয়ে উঠছে ক্রমশ, তবুও হাসতে হাসতে বললেন, এ যে আমার রুষার সায়ান, তুই কোথায় পেলি এই ছবিটা আরশি? আরশি শান্ত, চোখের কোল ঘেঁষে শিশির বিন্দুর মতো জল জমলেও স্থির তার গলার স্বর। তোমার ছবির অ্যালবাম থেকে নিয়েছিলাম মা। মরিয়ম মাথা দোলালেন, আবার মনোযোগ ফেরালেন ছবিতে। প্রজেক্টরে একের পর এক আসতে রইল রুষার ছোটবেলার ছবি। কোনোটাতে শেহজাদ আছে, কোনোটাতে আছে মরিয়ম আর মেহমেদ, কোনোটাতে বা আয়ান, যারা দম বন্ধ হয়ে করে দাঁড়িয়ে। তার চোখে স্পষ্ট প্রশ্ন, এই ছবিগুলো তো। আর সে আর চোখে একবার দেখলো তাকে, তারপর তাকালো শেহজাদের দিকে। মানুষটা যেন শক্ত হয়ে আছে নিজের জায়গায়। সৌম্য মুখটা শুকনো লাগছে ভীষণ। চলছে চোখের জলের বাঁধ ভাঙতে না দেওয়ার নানা কৌশল। এভাবে সবার সামনে কাঁদা যে তার মতো শক্তপোক্ত মানুষের জন্য বেমানান। আরশি দম ফেললো। ঠিক তখনই প্রজেক্টরে ভেসে উঠল সেদিন মরিয়ম বেগমের হাত থেকে পড়ে যাওয়া ছবিটা। মায়ের কোলে লাল টুকটুকে ফ্রক পরনে 2 বছরের রুষা। বাবার হাতে ক্যামেরা দেখেই খিলখিল করে হেসে উঠেছিল সে। তখনই মেহমেদ তুলে ফেলেছিলেন ছবিটা। মেহমেদ সেই ছবি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দু হাতেই মুখ চেপে বসে পড়লেন সোফায়। মরিয়ম তাকে সামনে ধরে নিজেও বসে পড়লেন পাশে। অসহায় মুখে ফোলা দুজোড়া চোখ শুধু তাকিয়ে রইল ছবিটার দিকে। আয়ন কি করবে কি বলবে বুঝতে পারল না। ঝাপসা হয়েছে তার দৃষ্টিও। শুধু সবকিছু ছাপিয়ে ভেসে এলো যারার বিস্ময় ভরা কণ্ঠস্বর। এটা তো আমি। যারার কথাই চমকে তার দিকে তাকালো আয়ন। চমকে তাকালো শেহজাদ, মরিয়ম আর মেহমেদও। তবে চমকালো না শুধু আরশি। হাসি ফুটেছে তার মুখে। এবার শুধু শেষ ছবিটার পালা, যেটা সে দেখেছিল ক্যাফেটেরিয়ায় যারার ফোনে। বন্ধুকে না জানিয়ে এক ফাঁকে সেই ছবিখানা নিয়ে নিয়েছিল নিজের কাছে। মুঠোফোনের বদলতে নিয়েছিল আরও একজনের নাম্বার। শেষের ছবিটা দেখে যারা বাদে থমকালেন বাকিরা সবাই। ছবিটায় বয়স্ক কিছু মানুষ পাশাপাশি দাঁড়িয়ে। মাঝখানে রুষাকে কোলে নিয়ে পরিপাটি শাড়িতে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন একজন ভদ্র মহিলা। মরিয়ম বেগম আটকে উঠলেন, গলা ভেঙে গেছে তার কাঁদতে কাঁদতে। অস্পষ্ট স্বরে আওড়ালেন, এটা তো আমাদের রুষা। তুই এই ছবি কিভাবে পেলি মা? এটা তো আমাদের অ্যালবামের নয়। বল না আরশি, আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? তাহলে আমার রুষা বেঁচে আছে? আরশি উত্তরে তাকালো যারার দিকে। মেয়েটা তখনও বিমূঢ় চোখে দেখছে সব। চোখ দিয়ে নিঃশব্দে গড়িয়ে পড়া পানিতে ভিজেছে তার মলিন গাল। রুষা হারিয়ে গিয়েছিল গাজীপুরে গিয়ে। ওকে যারা আমি ভেবে কিডন্যাপ করেছিল তারা ওকে নদীতে ভাসিয়ে দিতে পারেনি। 2 বছরের বাচ্চাটাকে জানে মেরে ফেলতে হয়তো ওদের মতো পাষাণদেরও বুক কেঁপেছিল সেই সময়। তাই তো ফেলে রেখে গিয়েছিল এই বৃদ্ধাশ্রমের সামনে। ওকে পেয়েছিল এই বৃদ্ধাশ্রমের মালকিন মিস আঞ্জুমান রোজি। যারা রুদ্ধশ্বাসে শুনছিল আরশির কথাগুলো। আরশি কথা শেষ করে এগিয়ে এসে ওর হাত নেয় নিজের হাতের মুঠোয়। তারপর মরিয়মের দিকে তাকিয়ে বলে উঠল, যারাই আমাদের রুষা মা, ওকেই সেদিন পেয়েছিলেন আঞ্জুমান রোজি। নাম রেখেছিলেন যারা। নিজের মেয়ের মতো বড় করেছে, পড়তে পাঠিয়েছেন বিদেশের মাটিতে। কিন্তু সে বোধহয় জানতেনও না যারা এদেশে এসেই নিজের আসল পরিবারের খোঁজ পাবে। আসলেই জানতাম না।
তবে আমার যারা যদি সত্যিই তোমাদের রুষা হয়, তাহলে আমার থেকে খুশি বোধ হয় দ্বিতীয়টি কেউ হবে না। হাসান ভিলার দরজায় দাঁড়িয়ে কথাগুলো বললেন আঞ্জুমান। হাতে ট্রলি, পরনে পরিপাটি সাদা শাড়ি, মাথায় আধপাকা চুল, চেহারায় সম্ভ্রান্তির ছাপে স্পষ্ট। আঞ্জুমানকে দেখে যারা অবিশ্বাসের স্বরে ডাকলো তাকে। মনি, তুমি এখানে কিভাবে? তোমার ফ্লাইট না আরো? যারার কথা পুরোটা শেষও হলো না, তার আগেই আঞ্জুমান হেসে বলে উঠলেন, মনে কি করব বলো তো মা, তোমার ভাবি জরুরি তলব করলো যে, তাই আগে ভাগেই চলে এসেছি। আমাকে ভিতরে আসতে বলবে না? যারা নড়তে পারল না, আর সে ব্যাপারটা বুঝতে নিজেই এগিয়ে গেল আঞ্জুমানের কাছে। হাত থেকে ট্রলি নিয়ে সালাম জানালো তাকে, পরপর হাত ধরে নিয়ে এলো ভিতরে সবার মাঝে। আঞ্জুমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মরিয়ম বেগমকে দেখতেই হাতের ব্যাগের চেন খুলে খুঁজলেন কিছু একটা, খুঁজেও পেলেন। সাথে সাথে সেটা বের করে মরিয়ম বেগমের হাতে দিয়ে শুধালেন, দেখুন তো চিনতে পারেন কি না? আমি যারাকে যখন পাই তখন ওর হাতে পড়ানো ছিল এটা। আপনার বৌমা আমাকে ফোন করে বলেছিল আসার সময় সাথে করে যারার ছোটবেলার কিছু নিয়ে আসতে। কিভাবে আমার নম্বর এই বাচ্চার মেয়েটা পেল, কিভাবে এত কিছু এত কম সময়ে আয়োজন করলো, আমি তাও জানি না। শুধু ভাবছিলাম কি আনবো যেটা দেখে আপনারা চিনতে পারবেন আপনাদের রুষাকে। আমি ভেবে পাচ্ছিলাম না গুটি কয়েক ছবি ছাড়া কি আনতে পারা যায়। তখনই মনে পড়লো এটার কথা। মরিয়ম বেগম কিছুটা সময় নিস্তব্ধ নীরব হয়ে তাকিয়ে রইলেন নিজের হাতের মুঠোয়। ঝুলুরি লাগানো একটা রূপোর বালা, তার ভিতরের দিকে খোদাই করে লেখা ছোট্ট রুষা নামের প্রথম অক্ষর। বাচ্চাদের হাতে যেমন বালা পরানো হয় ঠিক তেমন এটি। কিছু সময় বিস্ফোরিত নয়নে সেদিকে তাকিয়ে থেকেই মৃদু আর্তনাদ করে উঠলেন পৌরা। এটা তো আমার রুষার, ওর হাতেই ছিল এটা যেদিন ও হারিয়ে গিয়েছে। তার মানে সত্যি সত্যি যারাই আমার মেয়ে রুষা, ও আমার নিজের মেয়ে। আঞ্জুমান মাথা দোলায় উপর নিচে, চোখে জল নিয়ে মুচকি হাসছেন তিনিও। নিজে মা না হতে পারা আঞ্জুমান সন্তান হারানোর কষ্ট বুঝবেন না, তা কি করে হয়? আইন গিয়ে দাঁড়িয়েছে মূর্তি বনি থাকা শেহজাদের পাশে। চোখ ভিজেছে তারও, যদিও বেশ কয়েকবার যারার মোবাইলে মেয়েটার ছোটবেলার ছবি দেখে সন্দেহ হয়েছিল, কিন্তু ছোট্ট রুষার মুখটা যে স্মৃতিতে মিলান, তাই ধরতে পারেনি কিছুই তখন। তবে এখন বুঝতে পারছে সবটা। যারাই ওদের রুষা, ওরা শেহজাদের যাকে কোলে নিতে গিয়ে ছোটবেলায় কারাকারি লাগতো সেই রুষা। বিস্ময় খুশি সব মিলিয়ে বলিষ্ঠ মানুষটার হাত কাঁপছে। সে তার ওই কাঁপা হাতেই শেহজাদের কাজ জড়িয়ে ধরলো। ছোট চোখ মুখে হেসে উঠে বলল, কিরে বেটা, কিছু বল, বোনকে তো পেয়েই গেলি। শেহজাদ বাকরুদ্ধ, কিছু বলার মতো শক্তি সে অবশিষ্ট নেই তার মাঝে। নীল চোখের ফেলফেল দৃষ্টিতে যারার মুখ এখন সবটা পরিষ্কার নিজের কাছেও। এজন্যই হয়তো মায়ের মতো সেও যারার মুখটা কাকতালীয়ভাবে বারবার রুষার সাথে মেলাতো, স্নেহ করত নিজের বোনের মতো। কিন্তু কে জানতো ভাগ্য এভাবে ফিরিয়ে দেবে তার বোনটাকে তার কাছে। মরিয়ম বেগম দাঁড়িয়ে রইলেন না, আর ছুটলেন মেয়ের কাছে। পেছন পেছন উঠে এলেন মেহমেদও। এই বয়সে এতটা ধকল সামলে ওষ্ঠাগত শ্বাসের গতি, তবুও কাছে গিয়ে যারার মাথায় হাত রেখে আরও একবার ভেঙে পড়লেন কান্নায়। কেন সে আরও একটু ভালো করে খোঁজেনি তখন রুষাকে? কেন বিশ্বাস করে নিয়েছিল রুষার মৃত্যুর খবরটা? নইলে যে আরও আগে কাছে পেত মেয়েটাকে। মরিয়ম বেগম নিজের বুকে ফের একবার জড়িয়ে ধরলেন যারাকে। নারী ছেঁড়ার সম্পর্ক, সেই সম্পর্কের এত সহজে কি বিচ্ছেদ সম্ভব? যারা এতক্ষণ একটু শান্ত হলেও ডুকরে উঠল মায়ের বুকে ঠাঁই পেতেই। ওর নিজের মা, ওরও মা আছে, ভাই আছে, বাবা আছে। পরপর শক্ত করে আঁকড়ে ধরল মরিয়মকে। মা মেয়ে দুজনেই ভাসল চোখের জলে। মরিয়ম তার ধরা গলায় মন্ত্রীর মতো জপে গেলেন শুধু, তুই আমার রুষা, আমার মেয়ে। আল্লাহ এতদিনে তোকে ফেরালেন মা, এতদিনে শান্ত করলেন আমার বুকটা। সবারে তো হাসি কান্নার মাঝেও একজোড়া
নিকষ কালো চোখ শুধু উদ্গ্রীব ছিল শেহজাদের জন্য। দেখতে চাইছিল তার পুরুষালী গম্ভীর আননে সেই অপার খুশিটুকু, কিন্তু মানুষটা ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, একটুও নড়ল না। অনুভূতির প্রকাশ তো দূর, একটা কথা বলল না কারো সাথে। আর সেই চোখ ফিরিয়ে নেয়, শ্বাস ফেলেই তাড়াহুড়ো সে করবে না, শেহজাদকে নিজে থেকে কিছু বলবেও না, ছেড়ে দেবে তাকে তার মতন করে। অনেকক্ষণ পর ধাতস্থ হলো হাসান ভিলার সবাই। মায়ের কোলে লেপ্টে রইল ভীতু বিড়াল ছানাটির মতো যারা। মরিয়ম মেয়েকে বুকে রেখে তাকালেন আঞ্জুমানের দিকে, বিনয়ী হেসে বলে উঠলেন, আপনার কাছে যে আমার ঋণের শেষ নেই আপা। আমার মেয়েটাকে আপনি বাঁচিয়েছেন, নিজের মেয়ের মতো করে গড়ে পিঠে মানুষ করেছেন। রুষা যে বেঁচে আছে ইহা আশায় তো আমরা একেবারে ছেড়ে দিয়েছিলাম জানেন। আঞ্জুমান রোজি স্মিত হাসলেন। পোড়া মুখটা মলিন ঠেকল হঠাৎ, আভিজাত্য ভাটা পড়ল ম্লান এক বেদনায়। তবুও সেসব কাউকে বুঝতে দিলেন না ভদ্রমহিলা। গলার শ্লেষটুকু গিলে আওড়ালেন, আমি কিন্তু কিছুই করিনি আপা, যা করেছে সব আপনার বৌমা। আমার আসার কথা তো এখন ছিল না, ছিল আরও 2 সপ্তাহ পর, একেবারে জারার বিয়েতে। কিন্তু আপনার এই বৌমাটির জন্য আমাকে তাড়াহুড়ো করে ফ্লাইট বুক করে চলে আসতে হলো আগে ভাগেই এই বিন্দেশে। তবে বলবো ভাগ্যিস এসেছিলাম, নইলে এত মধুর একটা দৃশ্যের সাক্ষী হতাম কি করে বলুন। মরিয়মের বুক থেকে এবার মাথা তুলে রিজু হয়ে দাঁড়ালো যারা। চুল এলোমেলো, চোখের পানিতে ভেজা পুরো মুখ, তবুও দৃষ্টি ফেরালো আরশির দিকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে আচমকাই জাপটে ধরলো মেয়েটাকে। আরশি হক চকায়, আচানক হামলায় পিছিয়ে যায় 2 কদম, তারপর নিজেও হেসে ফেলে, হাত তুলে রেখে জারার পিঠে। কিন্তু কিছু বলার আগেই শুনি জারার ভাঙা কণ্ঠ, আমি তোকে একটু জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আরশি সম্মতি দিল মাথা দুলিয়ে। মলিন হেসে ব্যতিব্যস্ত হতে আরো শক্ত করে বুকে জড়িয়ে নিল জারাকে। আমি কিন্তু তোকে ভাবি টাবি ডাকছি না, তুই আগেও আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আর এখন আমার বেস্ট ফ্রেন্ডই থাকবি। তাতে যদি কেউ আমাকে বকে বকুক। জারার কথায় ভারী হওয়া পরিবেশটা হালকা হলো সহসা। সকলের হাসির শব্দ দোল খেল হাসান ভিলার দেয়ালে দেয়ালে। আরশিও মলিন হেসে যখন মেয়েটার চুলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তখন শেহজাদ গাঢ় চোখে পরখ করছে তার প্রিয়দর্শিনীকে। একটু বলবে রুষাকে তার কাছে পাঠাতে। ছোটবেলার মতো সেও মাথায় একটু হাত বুলিয়ে দিতেও রুষার। ধুর, কেন বকবে? আমাদের রুষাকে কেউ বকলে আমরা বুঝি সেটা মেনে নেব? তুই আর এত কাঁদিস না তো বাবু। দেখ চোখ মুখের কি হাল হয়েছে এতক্ষণে। এভাবে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ঢোল বানালে দেখবি বিয়ের দিন একটাও ছবি সুন্দর আসেনি। আরশির কথায় এত এত হাসি আনন্দের মাঝেও ডুকরে উঠল যারা। হাতের বাঁধন শক্ত করে ঝরঝরিয়ে কাঁদল। এই মেয়েটার কাছে যে সে বড্ড ঋণী হয়ে গেল, সে বড্ড ঋণী। আরশি না থাকলে আজও কি ফিরতে সে পারত তার পরিবারের কাছে? আয়নের চোখের কোটরেও জমেছিল জলের স্রোত, কিন্তু সে কাঁদলে বাকিদের হাসাবে কে? তাই তো ভারী গলায় দুষ্টুমি টেনে আরশিকে বলল, রায়বাঘিনী ননদিনীর মিষ্টি কথায় ভুলো না বোন, সব ননদরাই কিন্তু শুরুতে বেস্ট ফ্রেন্ডই হতে চায়। যারার কান্নাকাটি শেষ, সে চোখ মুছে আশ্লেষ নিয়ে তাকালো আয়নের দিকে, মুখ ভার করে চোখ পাকালো, দৃঢ় গলায় শুধালো, আমি রায়বাঘিনী ননদিনী? আর সে ছোট টিপলো হাসি থামাতে। আয়নের মুখটা দেখার মতো হয়েছে এখন, শত হলেও এ যে না হওয়া বউ তার। এভাবে চটিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হয়নি। আয়ান সময় নষ্ট করলো না, এক চোখ বুঝে তড়িঘড়ি দুহাতে দোকানের নরম অংশ ছুঁয়ে বলল, এই সরি, আরে আমি তো মজা করছিলাম, তুমি তো কান্নাই থামাচ্ছিলে না, আমি কি করব বলো। আঞ্জুমান ধীর পায়ে গিয়ে এলেন জারার কাছে, মেয়েটার কাঁধে আলতো হাত রেখে মুগ্ধ চোখে তাকালেন আয়নের দিকে, কণ্ঠ নামিয়ে মেয়েকে শুধালেন, এই বুঝি তোর বানর মশাই? যারা এতক্ষণে আলতো হাসলো, চিবুক ঠেকালো গলায়, নির্মষ্ঠ দাঁতে চেপে লজ্জা লজ্জা ভঙ্গিমায় মাথা দোলালো উপর নিচ। আঞ্জুমানের ঠোঁটের হাসিও চড়া হলো। জহুরির চোখ তার মানুষ চিনতে ভুল করেন না তিনি, তাই যেন এক দেখাতে বেশ পছন্দ হয়ে গেল তার আয়ানকে মেয়ের জামাই হিসেবে। শেহজাদ তখন উসখুস করছে দূরে দাঁড়িয়ে, গম্ভীর খোলসটার বাহিরে গিয়ে পা চলছে না তার, কিভাবে যাবে বোনের কাছে? মুখে না বলেও আরশি যেন বুঝে ফেলল শেহজাদের মনের অবস্থা। অমনি চোখের ইশারায় যারাকে অনুনয় করলো শেহজাদের কাছে একটু যেতে। বেচারা যে বলতেও পারছে না কিছু,
যারা বুঝলো, সাহস করে এবার এগোলো ভাইয়ের সামনে, কাছে গিয়ে ধরে গলায় ডাকলো। ভাইয়া। শেহজাদ যেন বহু কষ্ট চেপে রেখেছে চোখের পানি, বুকের হাহাকার। সবাই হামা করে কাঁদলো রুষাকে পেয়ে। আর ও কেন কাঁদতে পারে না সবার মতো করে? তাহলে হয়তো সবার মতো ওরও বুকটাও একটু হালকা হতো। কথা না শোনা জল চোখের কোণ গড়িয়ে গাল ভেজানোর আগেই সেটুকু বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে ফেলল শেহজাদ। ভাঙাচোরা কদমে নিজেও এগিয়ে এলো বোনের কাছে। একখানা হাত বহু সংকোচ আর দ্বিধার দৌড় পেরিয়ে উঠে এলো যারার মাথায়। শেহজাদ প্রায় অস্পষ্ট কণ্ঠে শুধালো। কত বড় হয়ে গেলি রে রুষা। যারা এবারের দূরে থাকতে পারল না ভাইয়ের থেকে, দুহাতে জড়িয়ে ধরে মাথা ঠেকালো ভাইয়ের বুকে। চোখের জল বাদ মানল না আর, ভাঙা স্বরে বলল, তুমিও কিন্তু বুড়ো হয়ে যাচ্ছ ভাইয়া। শেহজাদ বোনের মাথায় হাত বোলাতে বোলাতে হেসে ফেলল। এবার হাসলো আরশিও। মনটা আজ কানায় কানায় পরিপূর্ণ তার। এই দৃশ্যটুকু স্মৃতি থেকে কোনোদিন ম্লান না হোক। বড় অমূল্য যে এই মানুষগুলোর হাসি মুখ তার কাছে। আজমান প্রলম্বিত শ্বাস ফেললেন। মরিয়মের কাছে এসে তার দুহাত নিজের হাতে রাজলাই নিলেন, অপরাধীর গলায় আওড়ালেন। আমার উচিত ছিল সেদিন জারাকে পাওয়ার সাথে সাথেই আশেপাশের থানায় যোগাযোগ করা।